স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বেঞ্চে এই আবেদন করা হয়। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে প্রথম মামলাটি করা হয়। আর এই মামলায় ট্রাইব্যুনাল তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এমন অবস্থায় ভারত থেকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করে বাকযুদ্ধ ঘোষণা করেছে। ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিতে পারলে ভারতের মুখে চুন কালি পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে বিশ্ব ভলান্টিয়ার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, সীমান্তে কোনো উত্তেজনা নেই। জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে সেটি সব ধরনের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে। বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের একটা কি বলবো মানে এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন। আপনারা আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসাথে এটার প্রতিবাদ করব। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে সিলেটে। যেখানে অংশ নিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রিক্রুট ট্রেনিং স্কুল থেকে যে সামরিক প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তা যথাযথ অনুশীলন ও প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমি আশাবাদী। এই আনন্দঘন মুহূর্তে আমি বিশেষভাবে বলতে চাই, একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে বিমান বাহিনীর প্রতিটি ভালো কাজের জন্য যেমন রয়েছে প্রশংসা ও পুরস্কার, তেমনি মন্দ কাজের জন্যও রয়েছে তিরস্কার ও শাস্তি। সহজলভ্য তথ্য প্রযুক্তি ও আকাশ সংস্কৃতির এই যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। নৈতিকতা বিবর্জিত সকল কর্মকাণ্ড এবং বিশেষ করে মাদক দ্রব্যের ব্যবহার হতে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। পেশাগত দক্ষতার অর্জনের পাশাপাশি বুদ্ধিমত্তার বিকাশ ও মানবীয় গুণাবলীর চর্চার প্রতি সদা যত্নবান থাকবে। চাকরির পাশাপাশি মাতা পিতার প্রতি যত্নশীল হবে। আজ থেকে শুরু হলো তোমাদের নবযাত্রা। তোমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় বিমান বাহিনী আরো শক্তিশালী ও আধুনিক হবে এবং বিমান বাহিনীর গৌরব ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটাই আমার বিশ্বাস। সম্মানিত সুধী, রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সীমিত সক্ষমতা ও জনবল এবং 3টি জরাজীর্ণ বিমান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কিলো ফ্লাইট বর্তমানে একটি স্বনির্ভর, শক্তিশালী ও গৌরবোজ্জ্বল বিমান বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ সীমা প্রতিরক্ষার সক্ষমতার পূর্বের যে কোনো সময়ের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি অত্যাধুনিক, শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের গুরুত্ব অপরিসীম। ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে বক্তব্য রাখছেন পুলিশের আইজিপি বাহরুল আলম। সরাসরি যুক্ত হচ্ছে এখন সেখানে। সদস্য হিসাবে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনে আপনারা নিয়োজিত থাকুন। আপনাদের পেশাগত নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। প্রিয় উপস্থিতি, আমার আরেকটা প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সমাজকে একটা স্থিতাবস্থায় এনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এই লক্ষ্য অর্জনে আমি আপনাদের সকলের
সার্বিক সহযোগিতা কামনা করছি। এ সকল উদ্দেশ্য সাধনের জন্য পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে এনে তাদের আত্মবিশ্বাস জাগ্রত করার লক্ষ্যে আমরা সর্বতোভাবে সচেষ্ট আছি। দেশের জনগণের সমর্থন এবং সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করা দুরূহ। অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমি সবিনয়ে দেশের জনগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি পুলিশ সদস্যদেরকে তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। এজন্য জনগণের সাথে বিনয়ী আচরণ করতে হবে। পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণ তাদেরকে সেবা প্রদানে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ সংগঠিত হলে প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে তল্লাশি করা, মালামাল জব্দ করা, অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা। বাংলাদেশ পুলিশের উপরে অর্পিত আইনি দায়িত্ব আমরা যথাযথ পালনে সচেষ্ট থাকব। ভারতের সাথে সম্পর্ক অগ্রসরে কূটনৈতিকভাবে এগোতে হবে, আর সে পথে হাঁটছে বাংলাদেশ। এখন প্রয়োজন ভারতের সদিচ্ছা, এমনটাই বলছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা সংশোধন জরুরি বলেও মত দেন তারা। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের পারদ চড়তে থাকে, বিবৃতি পাল্টা বিবৃতিও আসতে থাকে। সবশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে। সামাজিক গণমাধ্যমেও চলছে পাল্টাপাল্টি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ কূটনৈতিক সমাধান চায় বলেই প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে। সমস্যার সমাধান করতে হবে কূটনৈতিকভাবেই। তলব করাটা মানে হলো যে কূটনীতি শুরু হয়েছে, কারণ আমার পথটা কি হয়, কূটনীতি যদি আমি না চাই তাহলে আমি কি সংঘর্ষ চাচ্ছি কিনা। স্বাভাবিকভাবে সংঘর্ষ আমি চাচ্ছি না, আমি তো কূটনীতি চাচ্ছি। এখন যেটা দেখা দরকার সেটা হল কূটনীতির একাধিক মাধ্যম আছে, কাঠামো আছে, সেগুলো সক্রিয় করা এবং সেগুলো ব্যবহার করা। এ মাসের মাঝামাঝি ফরেন অফিস কনসালটেশনও অনেক সমস্যার সমাধান করবে বলে মনে করেন তারা। বাংলাদেশের কোন অবস্থাতে কোনো রকম ভায়োলেন্সের পক্ষপাতী না। আমরা আশা করছি ডিসেম্বরে যে দুই পররাষ্ট্র সচিবের ভিতরে যে একটা মিটিং হওয়ার কথা ঢাকাতেই, এটা আমাদের রুটিন রেগুলার বছর হয়ে আসছে। আমরা ওটার জন্য তাকিয়ে আছি। ভারতের সাথে আমাদের বায়োলেটারাল সম্পর্ক বহুমাত্রিক, আমরা এটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। তবে ভারতীয় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তারা। লোকজন তো এই ধরনের কথা বলা ঠিক না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিতীয় দিনে আজ বৈঠক করবেন ইসলামী দলগুলোর নেতারা। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল বিকেলে প্রথম দিনের বৈঠকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। পাশাপাশি জামায়াত ইসলামী, 12 দলীয় জোটের এনপিপি সহ আরও কিছু রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কঠিন সময় পার করছে দেশ, তাই সংঘাত নয়, সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠকে রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি, পরবর্তী জাতীয় নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। 5 ডিসেম্বর 1971 এই দিনে দেশের বিভিন্ন অঞ্চল দখলমুক্ত করে মুক্তিযোদ্ধারা। ধীরে ধীরে এগিয়ে আসতে থাকেন ঢাকার দিকে। একই সাথে ভারতীয় মিত্রবাহিনী হামলা জোরদার করায় পর্যুদস্ত হয়ে পড়ে পাকিস্তানি সৈন্যরা। জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া সেই গল্প শুনিয়েছেন ক্র্যাক প্লাটুনের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। ডিসেম্বরের শুরু থেকেই বাঙালির সঙ্গে সম্মুখ যুদ্ধে একের পর এক পরাজয়ে পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকে পাকিস্তানি হানাদারদের। তার উপর ভারতীয় মিত্রবাহিনীর আক্রমণেও পর্যুদস্ত হয়ে পড়ে পাকিস্তানি সৈন্যরা। মাতৃভূমিকে হানাদার মুক্ত করতে মরণপণ লড়াই চালিয়ে যেতে তরুণ মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয় কমান্ডো দল ক্র্যাক প্লাটুন।
স্বাধীনতা যুদ্ধে ২ নম্বর সেক্টরে কাজ করা ক্র্যাক প্লাটুন ইশতিয়াক আজিজ উলফাত জানান বীরত্বের সেই সব দিনের কথা। আমার বড় ভাই তখন আমার মাকে জিজ্ঞাসা করেছিল, তোমার তো 4 ছেলে, তুমি তোমার এক ছেলেকে দেবে না এই দেশের জন্য? ভাইয়া যুদ্ধে যায়, সে বাংলাদেশ আর্মি জয়েন করে। 19 নভেম্বর 1971 সালে ঈদের দিন ছিল। সেই রাতে ভুরুঙ্গামারিতে পাকিস্তানের সাথে সম্মুখ যুদ্ধে সে প্রাণ হারায়। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে আলাদা হওয়ার সময় থেকেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের শুরু বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বর মাসেই খুব বাজে অবস্থায় ছিল, তারা অনেক ভয় পেত মুক্তিযোদ্ধাদেরকে। এবং পরবর্তীতে এমন জিনিস দাঁড়ালো যে এই যুদ্ধটা আমরা যে 9 মাস মিত্র বাহিনী হিসেবে ভারতের সাহায্য নিয়ে আমরা যুদ্ধটা করছিলাম, সেটার থেকে এটা পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ হয়ে গেল। বাংলাদেশের পার্টটা, মুক্তিযোদ্ধাদের পার্টটা এখান থেকে বাদ পড়ে গেল। ৭১ রণাঙ্গনে আওয়ামী লীগ নেতাদের প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়েও কথা বলেন এই বীর মুক্তিযোদ্ধা। 9 মাস আমি যুদ্ধের মাঠে ছিলাম, কোনো আওয়ামী লীগের সশস্ত্র যুদ্ধ তাকে আমাদের সামনে পাই নাই, কোনো লিডারশিপে পাই নাই, বামে পাই নাই, ডাইনে পাই নাই, আমার পিছনে পাই নাই। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে পাওয়া এই দেশ যাতে আর কখনো স্বৈরাচারের হাতে না পড়ে, এমন প্রত্যাশার কথাও জানান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। এখন সময় এসছে বাংলাদেশের মানুষের এই জিনিসটাকে ফেস করবার। আমরা জানি আর কোনোদিনও এরকম স্বৈরাচারের হাতে না পড়ি, এরকম দুর্নীতিবাজদের, এরকম খুনিদের কাছে জানি দেশের শাসন ক্ষমতা না যায়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। খানাখন্দ ও গর্তে সাতক্ষীরা শ্যামনগর মহাসড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। 16টি স্থানে দেওয়া হয়েছে ইটের সোলিং। এতে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গেল 2 যুগও মেরামত না হওয়ায় চরম ভোগান্তিতে 15 লাখের বেশি মানুষ। সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত মহাসড়কটি সবশেষ মেরামত করা হয় 1998 সালে। এরপর 65 কিলোমিটার সড়কটি সংস্কারের নামে একাধিকবার করা হয়েছে পুটিং। এবারও এজন্য বরাদ্দ হয়েছে 90 লাখ টাকা। গুরুত্বপূর্ণ এই সড়কের 16টি স্থানে উঠে গেছে পিচ। এছাড়া এসব জায়গায় ইট দেওয়ার কারণে আরও বেড়েছে ভোগান্তি। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ওই ইটির বোর্ডিং যাচ্ছে, ওতে আরো একজন ছোটকে মানুষের দাঁত মুখ ছাড়াই যাচ্ছে লেগে ভোগান্তি। প্রতিটা জনগণ আপনার ভোগান্তি পাচ্ছে, প্রতিনিয়ত আপনার অ্যাক্সিডেন্ট করছে। রোগীপত্র নিয়ে যাওয়ার সময় খুবই ভোগান্তিতে ভুগতে হয়। রাস্তা প্রচন্ড খারাপের জন্য আমি আমার বাচ্চা নিয়ে সুন্দরভাবে পৌঁছাতে পারতেছি না, বাচ্চা ধাক্কা পাচ্ছে, আঘাত পাচ্ছে আর কি। এছাড়া সড়কে গর্ত হয়ে ইটের খোয়া উঠে যাওয়ায় ব্যাপক ধুলাবালির সৃষ্টি হচ্ছে। একটা সুস্থ মানুষ রাস্তাতে গেলে অসুস্থ হয়ে যাচ্ছে। রাস্তার একটা বেহাল দশা, আমরা অতি দ্রুত এই রাস্তার সংস্কারের জন্য প্রশাসনকে দাবি জানাচ্ছি। সড়কটি মেরামতের অনুমোদন পেলেই কাজ শুরু সম্ভব বলছে সড়ক ও জনপথ বিভাগ। আমাদের এখানে কিন্তু একটা প্রকল্প অনুমোদন হয়েছে, যেটার সিএসগুলো অনুমোদনের জন্য এখন মন্ত্রণালয়ে অপেক্ষাধীন আছে। তো সিএস যদি অনুমোদন হয়ে যায়, আমরা যদি ঠিকাদার পাই, দ্রুত রিপেয়ার করা সম্ভব হবে। সড়কের এই ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতে বিক্ষোভের জেরে সিলেটের জকিগঞ্জ ও শেওলা এবং মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে দেশের প্রধান স্থলবন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম প্রায় স্বাভাবিক। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইসকন ও চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে সিলেটের জকিগঞ্জ শুল্ক বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় ভারতের করিমগঞ্জের সনাতনী ঐক্য মঞ্চ নামে একটি সংগঠনের বিক্ষোভকারীরা। একই কারণে বন্ধ রয়েছে জেলার শেওলা শুল্ক স্টেশন। এদিকে ত্রিপুরায় বিক্ষোভের জেরে কার্যক্রম বন্ধ রয়েছে মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি শুল্ক স্টেশনের কার্যক্রম। জকিগঞ্জের শুল্ক স্টেশন কর্মকর্তারা জানান, ওপারে বিক্ষোভ সমাবেশের কারণে এই 2 স্টেশন দিয়ে কোনো পণ্য আমদানি রপ্তানি হচ্ছে না। বেশ কিছু পণ্যবাহী ট্রাক 2 সীমান্তে আটকা পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আবহমান বাংলায় শীত মানেই পিঠা পার্বণ। শীত আর পিঠাপুলি যেন একে অপরের সমার্থক। শীতের আগমনী বার্তায় বগুড়া হয়ে উঠেছে রীতিমতো পিঠার শহর। পাড়া মহল্লায় ছোট ছোট দোকানে জমে উঠেছে হরেক পিঠার বিক্রি কিনে। স্বল্প পুঁজিতেই এ ব্যবসায় লাভবান হচ্ছেন বিক্রেতারা।
ভোর আর সন্ধ্যায় বগুড়া শহরের জনাকীর্ণ স্থানে রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিগলিতে শীতের হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী পিঠা বিক্রেতারা। সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোঁয়া ওঠা ভাপা, জিভে জল আনা চিতই ও মজাদার নারিকেল পুলি সহ নানা ধরনের পিঠা। বছর বিশেক আগে সংসারের হাল ধরতে বাড়ি বাড়ি গিয়ে পিঠা বিক্রি করতেন বগুড়ার আয়েশা খাতুন। পরে পাড়ায় বসিয়েছেন পিঠার দোকান। বছরের অন্য সময়ে আটার রুটি, সবজি বিক্রি করে কোনো রকমের দিন চললেও শীতকালে পিঠার ব্যবসা বেশ ভালো চলে তার। 20-25 বছর হলে করে 2 মেয়েকে আমি লেখাপড়া শিখেছি, চাকরি বাকরি এখনো পাই নাই, বেকার বসে আছে। এখানে ভাবা চিতই নাচের তেল পিঠা করি। মৌসুমী পেশা হিসেবে পিঠা বিক্রির আয়ে চলছে আসিয়া খাতুন, বেগুনি খালার মতো অনেকের সংসার। আমি এই দোকান বহুত বছর ধরে করি, 30-35 বছর হচ্ছে। আমি যখন দোকান করছি তখন ওয়ান্ডারল্যান্ড ছিল না, পুরানা স্টেডিয়াম ছিল, তখন থেকে আমি এক চুলে দিয়ে দোকান করি। কোনো কোনো ব্যবসায়ী তাদের দোকান বা রেস্টুরেন্টের সামনে বসাতে শুরু করেছেন একই আদলে পিঠা তৈরির সরঞ্জাম। পিঠা আইটেমটা আমাদের তো ওইভাবে অ্যাড ছিল না, এখন যেহেতু অ্যাড করা হয়েছে আর শুরুর দিকের অবস্থা কিন্তু মোটামুটি ভালো একটা রেসপন্স, আর আমাদের পিঠার মানটা অনেক ভালো। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন পিঠার দোকানে। আমরা 3 রকমের পিঠা খেয়েছি, 3 থেকে 4 রকমের পিঠা খেয়েছি। চিতই পিঠা, কুশলি পিঠা, তেলের পিঠা, ভালো লেগেছে পিঠাগুলো সব। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব পিঠাপুলির চাহিদা আরও বাড়বে বলে প্রত্যাশা পিঠা বিক্রেতাদের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। ফুলের রাজ্য যশোরে গদখালির কৃষকরা ব্যস্ত সময় পার করছেন সোনালী দিনের আশায়। এবার অসময়ে বৃষ্টিতে অনেক ফুলের গাছ নষ্ট হওয়ায় অনেকের স্বপ্ন হোঁচট খেয়েছে। তারপরও ভালো ফলন আর দাম পাবার আশায় স্বপ্ন বুনছেন কৃষকরা। ফুলের মাঝে কৃষকের স্বপ্ন। গোলাপ, গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, রডস্টিক, চন্দ্রমল্লিকা সহ নানা রঙের ফুল বিক্রি করে চলে যাচ্ছে তাদের জীবন। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার চাষিরা বছর জুড়ে ফুল বিক্রি করেন, তবে তারা চেয়ে থাকেন উৎসব মুখর বিভিন্ন দিবসকে ঘিরে। কিন্তু এবার চাষের শুরুতে দফায় দফায় ভারী বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়ে যায় অনেক চাষির। 1.5 মাসেরও বেশি সময় পিছিয়ে পড়েন তারা। তারপরও সংশয় মারিয়ে বুকে প্রত্যাশা ধারণ করে ফুল পরিচর্যার নানা কাজে ব্যস্ত সময় পার করছেন ফুল রাজ্যের চাষিরা। অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা সময় মতো চারা রোপণ করতে পারিনি। আপনার দেখা আছে ভালোবাসা দিবস, বিভিন্ন অনুষ্ঠান আছে, এই জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা। আমরা যে কটা উৎসব আছে, এই উৎসব কটা ধরার জন্য আমরা যে ট্রিটমেন্ট নিচ্ছি, যদি আল্লাহ দেয় আবার বৃষ্টি হলে তো পারবো না। লোকসানের শঙ্কা নিয়েই ভালো দাম পাবার আশা চাষিদের। যেখানে শুধু ফুলই ফুটবে না, স্বপ্ন যোগ হবে লাভের অঙ্কেও। প্রত্যেকের এবারে ক্ষতি হয়েছে, তো সামনে আমরা প্রস্তুতি নিচ্ছি, খরচ দিয়ে দেখা যাক সামনে যদি বেচা কিনা কিছু করা যায় কিনা। লস খাচ্ছে আমরা, এখন সামনে যদি দিন ভালো যায় তাহলে হবে। কৃষি বিভাগ বলছে বৃষ্টিতে যা হবার হয়েছে, তারপরও 10 হেক্টর বাড়িয়ে 641 হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাহিদা মেটাবে 70 থেকে 80 ভাগ। প্রতিকূলতা যেটা আছে ভারী বর্ষণ, যেটার কারণে আমাদের যে ফুল উৎপাদন এটা একটি বিঘ্নিত হয়েছে এবং আমরা তাদের ফুল উৎপাদনের একটু বিলম্ব হচ্ছে। আমরা বিভিন্নভাবে তাদের প্রশিক্ষণ পরামর্শ দিচ্ছি। এলাকার 6000 কৃষক বাণিজ্যিকভাবে দেশি বিদেশি 13 জাতের ফুল চাষ করে থাকেন। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।